আসসালামু আলাইকুম। নমস্কার ম্যাডাম, আমি পরিযায়ী শ্রমিক বলছিলাম মুম্বাই জুবেরি বাজার থেকে। আমি একজন স্বর্ণকার। তো ম্যাডাম, আজকে কিছু বার্তা আপনাকে দিতে চাই। আপনার এই রাজত্বকালে আপনি যতগুলো প্রকল্প বানিয়েছেন তার জন্য আপনাকে গ্র্যান্ড স্যালুট। তো আমি বেশ কিছু প্রকল্পের জন্য আপনাকে, এরকম বহু বিশ্ববিখ্যাত প্রকল্প আছে, যেমন তার মধ্যে পড়ে কন্যাশ্রী প্রকল্প, যার জন্য আপনি পুরস্কৃত হয়েছিলেন। যেই কন্যাশ্রী প্রকল্প আপনি চালু করেছেন, ভাবতে পারছেন সত্যিই কি আজকে আমাদের এই পশ্চিমবাংলার কন্যা যারা কন্যাশ্রী পেয়েছেন তারা কি সত্যি সুস্থ আছে কি তারা ভালো? আপনি কি জানেন যে আজকে আরজি করের মতো ঘটনা, যা এখনো পর্যন্ত কোনো রকম বিচার পায়নি মেয়েটি, সেই তিলোত্তমা মেয়েটি কোনো রকমই বিচার পায়নি। কেন জানেন? কারণ আপনার এই কন্যাশ্রী প্রকল্পের জন্য। যেই পশ্চিমবাংলায় আপনি এত সুন্দর একটা কন্যাশ্রী প্রকল্প চালু করলেন, আর সেই পশ্চিমবাংলাতেই আজকের মেয়েরা সুরক্ষিত নয়। 2 নম্বরে বলি, আপনি যেন কি একটা প্রকল্প চালু করেছিলেন, লক্ষ্মীর ভান্ডার। সত্যি কি বাড়ির লক্ষ্মীরা আজ ভালো আছে? মনে তো হচ্ছে না ভালো নেই। আপনি জানেন না যে নির্যাতিত এরকম একটা মেয়ে, যে কিনা আরজি করের একটা ঘটনার বড়, যার কোনো বিচার নেই, কিছু নেই, এরকম বহু ঘটনাই সচরাচর দিনে রাতের অন্ধকারে আপনার বাড়ির আশেপাশে ঘটে যাচ্ছে, কিন্তু কোনো রকমই তার বিচার নেই। হয়তো সোশ্যাল মিডিয়ার চত্বরে আমাদের কাছে পৌঁছাচ্ছে না। সেই 3 নম্বরে বলি, আপনার খুব বড় একটা প্রকল্প শিক্ষার্থী, যেই প্রকল্পর আমি তো কিছু বলারই নেই আমার মুখে ভাষা। বহু গ্র্যাজুয়েশন পাস করা ছেলে তারা এখন টোটো চালায় দেশের বাড়িতে। আর কি ইংলিশে AA, বহু উচ্চশিক্ষায় শিক্ষিত, তারা কোনো রকম কর্মসংস্থানে তাদের যুক্ত নেই। হয় তারা টিউশন পড়ায়, নাই বড় বড় শপিং মলে, নাই বড় বড় রেস্টুরেন্টসে ক্যারানির কাজ করে, সেলসম্যানের কাজ করে। এটাই তাদের শিক্ষা। তারা পাচ্ছে না তাদের কোনো শিক্ষার সামর্থ্য, তাদের শিক্ষার কোনো রকম তাদের যোগ্যতা দেওয়া হচ্ছে না। আর এই আপনার শিক্ষার্থী প্রকল্প, বহু প্রকল্প চালু করেছেন, তারপরে আবার এখন চালু করছেন সমশ্রী প্রকল্প। নমস্কার আপনার কাছে, করো ধরে নিবেদন, প্লিজ আপনার কাছে জোর হাত করে বলছি, আপনি এই প্রকল্প চালু করবেন না। এই যে 5,000 টাকা আপনি যাদের দেবে বলছেন, যে এই 22 লক্ষ শ্রমিক যারা কিনা এখন প্রবাসে পড়ে আছে, যাদের কারে আপনি আপনার পশ্চিমবাংলায় নিয়ে আসতে চাইছেন, নিয়ে এসে যাদের কারে আপনি দেবে বলছেন 5,000 টাকা, সত্যি তারা পাবে 5,000 টাকা? কি ভাবছেন আপনারা, কারা পাবেন বুঝতে পারছেন? আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন কারা এই 5,000 টাকার প্রাপ্য। সত্যি যদি আপনি এরকম প্রকল্প চালু করে থাকেন, তো প্লিজ আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি আমার একটা নিবেদন রাখুন। আমার মতে বলে যে যারা পরিযায়ী শ্রমিক আছে, এই যে 22 লক্ষ শ্রমিক যারা প্রবাসে পড়ে আছে, তাদের জন্য একটা মেডিকেল সার্টিফিকেট ব্যবস্থা করুন, এমার্জেন্সি মেডিকেল সার্টিফিকেট, যে তারা যেই কর্মসংস্থানে যুক্ত আছে তাদের কাছে একটা ভাতা দেওয়া হোক 50,000 টাকা করে। যারা যদি এমার্জেন্সি কোনো রকম ভাবে তাদের শরীরটা খারাপ হয়ে যায়, তারাই পাবে। যারা কিনা এই যে পরিযায়ী শ্রমিক আছে, যারা কিনা এমার্জেন্সি কোনো কিছু ঘটনা ঘটে গেলে তারা যেন এই 50,000 টাকা তারা যেন এককালীন পেয়ে যায়। আমার মতে বলে আপনি এই ভাতাটাই চালু করে দিন যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের জন্য, যাতে আমি মনে করি যে আপনার জীবনের সেরা কোনো একটা যদি কাজ হয় তাহলে এটাই হবে। যদি আপনি এতই ভাবনা চিন্তা করছেন পরিযায়ী শ্রমিকদের জন্য, তাহলে এই চিন্তা ভাবনাটা প্লিজ আপনি রাখুন। তাদের জন্য এই 50,000 টাকার ভাতা করে দিন। এমার্জেন্সি কোনো কিছু তাদের যদি প্রবলেম হয়, তারা যেন সুস্থ হওয়ার জন্য এই টাকাটা পায়, তাদের পরিবারের যেন কোনো রকম অসুবিধা না হয়। আর যদি তাদের কোনো কিছু সুবিধা না হয়, তারা পাবে না। আপনি এই ভাতাটারই রাখুন। দেখুন, বহু মানুষ এরকম পশ্চিম বাংলা ছেড়ে অনেক বাইরে আছে। USA এর ক্যালিফোর্নিয়াতে এরকম মানুষও আছে যারা কিনা আমাদের বাঙালি প্রবাসী ঘরকন্যা USA এর ক্যালিফোর্নিয়াতেও বসে আছে। তারা তাদের কর্মসংস্থান ছেড়ে আপনার 5,000 টাকার ললিপপ খেতে কেন আসবে? কিসের জন্য? আপনি তাদের জন্য যদি কিছু ভাবনা চিন্তা করে থাকেন, তাহলে ওই ভাতাটুকুর ব্যবস্থা করেন। যদি তারা USA তে থাকাকালীন কোনো রকম ভাবে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়, তাদের শরীর অসুস্থ হয়, তারা যেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসে, 50,000 টাকার মাধ্যমে তারা যেন ট্রিটমেন্ট করতে পারে। এরকম বহু মানুষ আছে যাদের কাছে ঘর মা বাপ ছাড়তে হয়েছে, সেই ছাড়াকালীন তাদের অসুস্থ হতে হয়েছে, কিন্তু তাদের লাস্ট পর্যন্ত বাড়িতে ফিরে এসেছে। এরকমও পর্যন্ত মানুষ আছে যাদের লাস্টটুকু শেষ পর্যন্ত বাড়িতে ফিরে এসেছে তার অসহায় বাবা মায়ের কাছে। সুদূর প্রবাসে থাকাকালীন তারা ভালো ট্রিটমেন্ট না করাকালীন তাদের অসুস্থ হওয়ার ফলে তাদের মৃত্যু আসে, সেই মৃত্যুর ফলে তারা বাড়িতে ফিরে আসে। আপনার কাছে করজোড়ে আমার নিবেদন, প্লিজ আপনি যদি সত্যি পরিযায়ী শ্রমিককে নিয়ে এত ভেবে থাকেন,
এই প্রকল্পটা আপনি একটু দয়া করে চালু করুন, তাতে দেখবেন অনেক অসহায় ঘর মা বাবা ছাড়তে হয় না, যাদের বাচ্চারা মা বাপ ছেড়ে এরকম সুদূর প্রবাসে পড়ে আছে তারা অবশ্যই ভালো থাকে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি একটা সাপোজ উদাহরণ আপনাকে দিয়ে থাকি। শ্যামপুর থানায় পিপুললান বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের একদম মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, বাবা চাষবাস করে সংসার চালাতো, বাপের একটি মাত্র ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন র্যাঙ্ক করার পরে মধ্যবিত্ত ছেলে মাধ্যমিক একটা এডুকেশন হয়ে গেছে, একটা সার্টিফিকেট পেয়ে গেছে, তাকে ঘর ছাড়তে হবে। কেরলে এরকম একটা প্রত্যন্ত গ্রামে সে কাজে যায়, সে একটা বাড়িতে রুম মেকারের কাজে যাওয়ার ফলে সেখানে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ে, আর অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে তার মৃত লাশটুকু তার বাড়িতে ফিরে আসে। হ্যাঁ, সে একটি বাড়ির মাত্র একটি সন্তান, তার লাশটুকু যখন বাড়িতে ফিরে আসে, ভাবতে পারছেন সেই ঘরটার কি রকম অসুবিধায় পড়বে। বাড়ির একমাত্র ছেলে, বাপ বৃদ্ধা, মা বৃদ্ধ হয়ে গেছে, তো তার কিভাবে বাড়িতে তার লাশটা যখন ফিরে আসে সেই বাপ মায়ের কলিজাটা কিরকম হয়। তো একটি মাত্র ছেলে যে কিনা সুদূর প্রবাসে কাজে গিয়ে মৃত বডিটা তার বাড়িতে ফিরে এলো, তো তার বাড়ি অসহায় হয়ে গেল। কিন্তু সেই অসহায় বাপ মায়ের পাশে তার গ্রামের কেউ মানুষ দাঁড়িয়েছে? আজও পর্যন্ত কেউ দাঁড়ায়নি। অফিসে ভোট দেয়, তার গ্রামের পঞ্চায়েত আছে, তার গ্রামে যে কোনো একটা কাউন্সিলিং আছে, যে কোনো একটা ভোট, আমি কোনো পার্টিকে উল্লেখ করছি না, তো সে কি কোনো রকম পার্টিগত সুবিধা পায়নি আজও পর্যন্ত। সেই অসহায় বাপ মায়ের পাশে গ্রামের লোক তো দূর কি বাত, কোনো রকম সে পার্টিগত দিক থেকে কোনো রকম সে সুযোগ সুবিধা পায়নি। কিভাবে বেঁচে আছে সেই অসহায় বাবা মাটা, ভাবতে পারছেন? চাষবাস করে খেত, এখন তারা বয়স্ক, তাদের হয়তো 50, 60, 70 করে বয়স হয়ে গেছে। এই আপনার পরিযায়ী শ্রমিক, এই আপনার পশ্চিম বাংলা, যাদের নিয়ে আপনি এত প্রকল্প চালু করছেন, আজ সব প্রকল্প বৃথা আপনার কাছে। আমি আপনাকে গ্র্যান্ড স্যালুট জানাই আপনার প্রকল্পের জন্য। আপনি যে এত এই শিক্ষাশ্রী, কন্যাশ্রী, আবার এই শ্রমশ্রী, দয়া করে প্লিজ শ্রমশ্রী চালু করবেন না। আমরা ভালো আছি, অনেক ভালো আছি, আপনাকে ছেড়ে রেখে আমরা প্রবাসে। বেশ কিছু কথা বললে হয়তো কথা বলা হবে, তবে একটা কয়েক কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। সামান্য এই কথাটা বলে আমি আমার ভিডিওটা শেষ করব। যেই মানুষগুলো ওই বৃদ্ধ অসহায় বাবা মায়ের পাশে দাঁড়ায়নি, যারা গ্রামের এত পঞ্চায়েত রয়েছে, তারা হয়েও দাঁড়াতে পারেনি, আপনাদের আমি একটা কথা বলি, ভাদ্র মাসে কুকুরটাও না সেটা একটা কুকুরকে চুজ করে নেয়, একটা প্রিয় মানুষকে চুজ করে নেয় যে এই ভাদ্র মাস পড়েছে, এই কুকুরটা আমার প্রিয়, এর গায়ের কাছে কেউ আসবি না। আর আপনারা সেই কুকুরের থেকেও নিচু, এই কুকুরের থেকেও অদম্য, জানেন? সেই কুকুরগুলো তবু একজনকে চুজ করে নেয়, আপনি কার মুখের খাবারটা ছিনিয়ে খাচ্ছেন। আপনারা হচ্ছে হারামখোর, তো বলা যায় না, পাক্কা হারামখোর আপনারা, যে আপনারা কার মানুষের মুখের আহার ছিনিয়ে খাচ্ছেন। আপনাদের মধ্যে সত্যি মানসিকতা কোনো রকম ভাবেই জ্ঞান নেই, কুকুরটার থেকেও আপনারা অনেকটাই নিচ। তাই আপনাদের নিবেদন করছি, বলাটা হয়তো আমার কাছে অনেক ছোট হয়ে যাবে, আপনাদের কাছে আমি নিবেদন করছি, আপনারা আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার ফ্যামিলি, আপনার পরিবার নিয়ে সুস্থ থাকার চিন্তা ভাবনা করুন। আপনার শরীরকে কিভাবে আপনি সুস্থ রাখবেন সেটা আপনার একান্ত কাম্য, আপনাকেই সুস্থ থাকতে বা রাখতে হবে, সেই চিন্তা ভাবনা আপনাকেই করতে হবে, কেউ এসে করিয়ে দেবেন না। আপনার বিপদের দিনে 4টে মানুষকে আপনি পেয়ে যাবেন, যে টক্সিন মানুষগুলো আপনার পাশে থাকবে, যারা হয়তো আপনার বাড়ির আশেপাশে, আপনার সিসিটিভি ফুটেজের মতো আপনার আশেপাশে ঘুরছে, কোনো রকম ভাবে যদি আপনাকে একটা যদি ক্যামেরা বন্দি করতে পারে, সেটা আপনার গোটা গ্রামে রটিয়ে দিতে তারা বাধ্য হবে। তাই সকলের কাছে আমার নিবেদন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম।